এই নির্বাচন কমিশন যেটা করলো এসআইআর এর নামে, পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা বলা দরকার সবার কাছে, সেটা হচ্ছে যে এসআইআর তো অন্য অনেকগুলো রাজ্যে হলো, 12টা রাজ্যে, তার আগে বিহারে হলো। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য সমস্ত রাজ্যে প্রথম রাউন্ডের পর, যে রাউন্ডটাতে আমাদের এখানে 58 লাখ মতো বাদ গেল, বিহারে 65 লাখ বাদ গিয়েছিল, তামিলনাড়ুতে 97 লক্ষ বাদ গিয়েছিল, গুজরাটে 74 লক্ষ বাদ গিয়েছিল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এইসব জায়গাতে, রাজস্থানে 34 লক্ষ মতো বাদ গিয়েছিল। তারপরে কিছু অনেক আবেদনের পরে, অ্যাপিলের পরে, অ্যাডজুডিকেশনের পরে সেই বাদ যাওয়ার সংখ্যাটা কমেছে। এটা সবাইকে মনে রাখতে হবে। বিহারে 65 লাখ দিয়ে আমরা শুরু করেছিলাম বাদ দেওয়া, সেটা পরে কমে 44 লক্ষ হয়েছিল। যেটা তামিলনাড়ুতে 97 লক্ষ বাদ গিয়েছিল, সেটা পরে আরো 20 লক্ষ কমে গেছে, কমে গিয়ে সেটা এই 77 লক্ষ 78 লক্ষ মতো দাঁড়িয়েছে। অন্যান্য রাজ্যগুলোতেও 4-5 লক্ষ করে কমে গেছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নির্বাচন কমিশন প্রথম রাউন্ডের পরে বলল যে না না, এ তো পর্যাপ্ত সংখ্যায় বাদই যায়নি, আবার করে বাদ দিতে হবে। এখানে একমাত্র রাজ্য এই 13টা রাজ্যের মধ্যে যেখানে প্রথম রাউন্ডের পরে আরো 27 লক্ষ বাদ গেল, কিন্তু নতুন এখনো কিছু যুক্ত করা হয়েছে সেটা কেউ জানে। আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আজকে 27 লক্ষ নিয়ে এত কথাবার্তা, এই 27 লক্ষটা এলো কিন্তু 60 লক্ষ থেকে। যখন সুপ্রিম কোর্টে গিয়ে তারা বললেন যে না না, এই যে প্রথম রাউন্ডে ইআরওরা, যারা আইনগতভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত ইআরও, তারা যে কাজটা করেছেন সেই কাজটা আমরাই মানছি না, নির্বাচন কমিশনের নির্দেশেই তারা কাজটা করেছেন, এবং এমন কোনো প্রমাণ নেই যে তারা সত্যি সত্যি অনেক বেশি করে ভোটার তালিকায় নাম ঢুকিয়েছেন, রিজেকশন করেননি ইত্যাদি, এমন কোনো প্রমাণ নেই। তারা গিয়ে সুপ্রিম কোর্টে বললেন না না, এইসব ইয়ারোদের চলবে না, এরা এরা এটা ঠিক ইয়ারো নয়, এদের কোয়ালিফিকেশন ঠিক নেই ইত্যাদি ইত্যাদি করে সুপ্রিম কোর্ট বলল ও। এবং সুপ্রিম কোর্টের এই উইজডমটাও আমার কাছে খুবই আশ্চর্যজনক লেগেছে। আশ্চর্যজনক এই জন্যে যে 10ই জুলাই 2025-এ সুপ্রিম কোর্টে গিয়ে একদল লোক বললেন যে এই এসআইআরটা সাংবিধানিক কি অসাংবিধানিক সুপ্রিম কোর্ট বলুক। তাদের দাবি ছিল যে এটা অসাংবিধানিক। তারপরে কয়েকটা হিয়ারিং হয়, অগাস্ট মাসের শেষে সেই হিয়ারিং সম্পূর্ণ হয়ে যায়, একটা হিয়ারিং বাকি ছিল যেটা সেপ্টেম্বরের প্রথম দিকে হয়ে যায়। আজকে এপ্রিল হয়ে গেছে 2026-এর, সুপ্রিম কোর্ট কিন্তু সেই অসাংবিধানিক না সাংবিধানিক এই প্রশ্নের উত্তর এখনো দেয়নি, অথচ কাজটা হয়ে চলেছে। এমন একটা জিনিসের উত্তর এখনো পাওয়া যায়নি যে জিনিসটা সাংবিধানিক কি অসাংবিধানিক। তার মধ্যে সুপ্রিম কোর্ট একটা সালিশি পঞ্চায়েতের মতো ব্যবস্থা তৈরি করলো। ও তাহলে ইয়ারোরা খারাপ, ও তাহলে তোমরাই মানছো না, ঠিক আছে, তাহলে আমরা একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসছি। কাকে? না, সেশন জজ, ডিস্ট্রিক্ট জজ, এদের জজিয়তি ছেড়ে তারা 2 মাস ধরে এই অ্যাডজুডিকেশনের কাণ্ড করলেন। এবং এটা তৃতীয় স্টেজে, কিন্তু মনে রাখতে হবে এখন যেটা, না সরি, এটা দ্বিতীয় স্টেজের কথা। প্রথম স্টেজে নাম বাদ গেছে, তারপরে যারা নাম জোগানোর কথা তারা অলরেডি অ্যাপিল করে রেখেছেন। তারপরে ইয়ারোরা যখন কাজ করলেন, সেই ইয়ারোদের কাজ করার মাথার উপরে তারা মাইক্রো অবজারভার আনলেন, স্পেশাল পোল অবজারভার আনলেন। 8,000 মাইক্রো অবজারভার অন্যান্য রাজ্য থেকে নিয়ে এসেছিল আমাদের নির্বাচন কমিশন। কি না, আমাদের ইয়ারোরা নাকি অত্যন্ত খারাপ কাজ করেছে, তারা পর্যাপ্ত সংখ্যায় বাদ দেয়নি। এই কাণ্ডটি কিন্তু বাকি 12টা রাজ্যে সুপ্রিম কোর্ট করেনি, নির্বাচন কমিশন করেনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গে করেছে। তারপরেও যখন দেখা গেল যে মাত্র 1.5 লাখ মতো বাদ গেল, তখন তারা কোর্টে গিয়ে বললো যে না না, পর্যাপ্ত সংখ্যায় বাদ যাচ্ছে না, আমরা এদেরকে বিশ্বাস করি না, মাইক্রো অবজারভারদের দিয়ে করাতে হবে। মাইক্রো অবজারভারদের কোনো আইনগত ক্ষমতাই নেই বাদ দেওয়ার। এই কাণ্ডটা করে যেটা পরিস্থিতি দাঁড়ালো, এই যে অ্যাডজুডিকেশন অফিসারেরা, যারা সেই প্রথমে 250 মতো ছিল, তারপরে বেড়ে বেড়ে বোধহয় 800 মতো অ্যাডজুডিকেশন অফিসাররা, জুডিশিয়াল অফিসারেরা করলেন, তারা এক একজন ব্যক্তি এক এক দিনে 200 থেকে 250 ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করলেন যে তারা বেনাগরিক না নাগরিক। এটা কি কারুর পক্ষে করা সম্ভব?
এবং সেটা কোনো হিয়ারিং নয়, কিন্তু তখন সুপ্রিম কোর্ট বললো না না, তো হিয়ারিং করে এটা করা যাবে না, কাজে তোমাদের হিয়ারিং এর দরকার নেই, তোমরা শুধু কাগজ দেখো। কাগজ মানে কি, যেটা আপলোড করা আছে ওইটা দেখো। পুরো প্রক্রিয়াটাই আমাদের কাছে মনে হয়েছে, যথেষ্ট কারণ আছে যে এই প্রক্রিয়াটা মূলত বাদ দেওয়ার প্রক্রিয়া ছিল, এবং যে কারণে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে অতিরিক্ত 27 লক্ষ বাদ গেছে এবং একটা অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে ভোট হতে চলেছে। কাজেই মানে যেটা সুকান্তদা বললেন সেটার সঙ্গে আরো যেটা যুক্ত করা দরকার, সেটা হচ্ছে যে এইভাবে যেভাবে নির্বাচন কমিশন কাজটি করেছে, তাতে তাদের একটাই রাস্তা থাকে, সেটা হচ্ছে জনসাধারণের কাছ থেকে যত দূরে থাকা যায়। কারণ জনসাধারণের যত কাছে যাওয়া যাবে তত জনসাধারণ প্রশ্ন করবে যে আমায় কেন বাদ দিলে, আমাকে বোঝাও। এই যে 60 লক্ষ নাম হঠাৎ দেখা গেল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটি বস্তু, এটা যে কোথা থেকে এলো সেইটা আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট জনতাকে বলেনি, জনগণকে বলেনি যে আমরা এই সংখ্যাটা পেলাম কি করে, কে এই সংখ্যাটা নিয়ে বার করেছে, কিভাবে বেরিয়েছে। অশোক দা, আমি একটা প্রশ্ন দর্শকদের জন্য বলছি, আপনার কাছে করছি, শুধু কে দিল না, কিসের ভিত্তিতে, হোয়াট ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি? কি বোঝাচ্ছেন, মানে কোন জিনিসটা মানুষও বুঝবে, আপনিও বুঝবেন যে এটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি? সেই প্রশ্নটা পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। হোয়াট ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি সুপ্রিম কোর্ট করেনি, এবং নির্বাচন কমিশন কোনো নোটিফিকেশন দিয়ে বলেনি যে এইগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। আজ পর্যন্ত জনসমক্ষে কোনো নোটিফিকেশন নেই সুপ্রিম কোর্টের কাছ থেকে। যে আমি যদি খুঁজে দেখি কম্পিউটারে, আচ্ছা লজিক্যাল ডিসক্রিপেন্সি বস্তুটা কি, আমি কিছুই পাচ্ছি না, শুধু পাচ্ছি অনেক লোক অনেক কথা বলে যাচ্ছে, কিন্তু কোনো অশোক স্তম্ভ মারা কাগজ নেই যে কাগজে বলা যায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে বস্তুটি ভারতের রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংবিধান নির্ধারিত নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট এইভাবে তৈরি করেছে, তার নীতিগত প্রিন্সিপালগুলো এই। কাজে পুরো জিনিসটার মধ্যে একটা দুরভিসন্ধি আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই দুরভিসন্ধিটা পরোক্ষে প্রমাণ হয়ে যাচ্ছে, শুধু পরোক্ষে নয়। নির্বাচন কমিশন যখন সুপ্রিম কোর্টে গেছে তখন কিন্তু তাদের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ তারা বলেছে যে পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী আছে। যদিও পশ্চিমবঙ্গের অ্যাডাল্ট পপুলেশন, প্রাপ্তবয়স্ক জনসংখ্যা গত বছর পর্যন্ত, এটা তো ভারত সরকার প্রতি বছর বের করে এই সংখ্যাটা, যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যাটা কত, এটা সেন্সাস থেকে প্রজেকশন করে করে বের করা হয়, এবং এটা এত দক্ষ সফটওয়্যার এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে করা হয় যে এতে 1.5% এরর থাকে, তার বেশি এরর থাকে না। পশ্চিমবঙ্গের প্রাপ্তবয়স্ক জনসংখ্যা গত বছর পর্যন্ত ছিল 7,67,00,000, আর এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ছিল 7,66,00,000। এটা থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে আলাদা করে অনেক বেশি এটাও মানে অন্য ভোটার তৈরি হয়ে রয়েছে, ফেক ভোটার তৈরি হয়ে রয়েছে, তা কিন্তু নয়। তামিলনাড়ুতে বরং প্রতি 100 জনের জনসংখ্যায় 107 জন ভোটার ছিল, সেই কারণে তামিলনাড়ুতে প্রথম পর্যায়েতে অনেক বেশি বাদ গেছে, কিন্তু পরে তারা আবার 20 লক্ষ কমেও এসেছে। এই যে মহারাষ্ট্র ফিগারটা সাংঘাতিক, সাংঘাতিক, হ্যাঁ, যেভাবে বদলেছিল লোকসভা বিধানসভা নির্বাচনে, সেটা খুব সাংঘাতিক। ফলে এখন যেটা হচ্ছে সেটার মানে নৈতিক বৈধতা, আইনি বৈধতা, সামাজিক বৈধতা, কোনোটার দিক থেকে এটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। ব্যাখ্যা পাওয়ার আরেকটা কারণ এই যে নির্বাচন কমিশন সত্যি সত্যি জনতাকে এই ভরসা দিতে পারছে না যে আমরা নির্ভয়ে নির্বাচন করব এবং এখানে সব পক্ষই সমান সুযোগ পাবে, আমরা যাতে প্রতিটা পক্ষই তারা কিন্তু হুঙ্কার দিচ্ছে, তারা একটা টুইট করছে, তৃণমূল কংগ্রেসের প্রতি ডিরেক্ট টক, কালকে টুইট, এই ভারতের ইতিহাসে এই প্রথম কোন নির্বাচন কমিশন আরেকটা রাজনৈতিক দলের মতো একটি রাজনৈতিক দলের প্রতি সরাসরি বার্তা দিচ্ছে যে আমরা এবারে কিন্তু এই করব। এটা ভারতের ইতিহাসে কখনো ঘটেনি। রাজনৈতিক দলগুলো অনেক গালি দিয়েছে। এটাই আমরা বারবার বলেছি এখানে, যে ইতিহাসে কোনোদিন হয়নি। পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচনটা হতে যাচ্ছে
সেটা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতের এটা এই নির্বাচনটা ইতিহাসে, মনে হয় স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম এই ধরনের একটা ঘটনা ঘটবে। এইটা একটা ঐতিহাসিক নির্বাচন হিসেবে লেখা থাকবে ইতিহাসে পশ্চিম